আজকে সভানেত্রী কমরেড অঞ্জুদি, মঞ্চে আছেন আমাদের পার্টির রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য দেবুদা, এতক্ষণ দেবুদা বলল, আমাদের শ্রদ্ধেয় নেতা অমলদা আছেন, মনোদীপদা আছেন, এছাড়াও আমাদের পার্টির নেতৃত্ব যারা রয়েছেন এখানে, আমাদের কর্মী সংগঠক, আমাদের কমরেডরা যারা এখানে আজকে মিছিল করে এসে এই জমায়েতে আছেন, যারা দূর থেকেও আমাদের কথা শুনতে পাচ্ছেন। হুগলি এবং পূর্ব বর্ধমানের এই একটা অংশের যে মানুষের কাছে আমাদের কথা পৌঁছচ্ছে, আমার গুরুজনেরা, আমার ভাইরা, বোনেরা, বন্ধুরা। এবং আপনারা দেখছেন আজকে আস্তে আস্তে দেখছিলাম যে তৃণমূল কংগ্রেস ওখানে জনগর্জন সভা করছে, প্রার্থী ঘোষণা করছে। ভালো কথা, লোকসভা ভোট এসে সবাই প্রার্থী ঘোষণা করবে, দু একদিনের মধ্যে আমাদেরও প্রার্থীর নাম ঘোষণা হবে। কিন্তু দেখছিলাম এই হুগলি কেন্দ্রের জন্য কদিন ধরেই কাগজে বেরোচ্ছিল, উনি প্রার্থী ঘোষণা করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়, একসময় খুব নিয়মিত অভিনয় করতেন, যাই হোক খুব জনপ্রিয় অভিনেত্রী, ওনার নাম। এবার রচনা বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূলের প্রার্থী হবেন মোটামুটি শোনা যাচ্ছিল। কদিন আগে আপনারা দেখেছেন দিদি নাম্বার 1 বলে একটা প্রোগ্রাম হয়, উনি করেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন। ওরা বলছে যে দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি বাংলার 1 নম্বর দিদি মমতা ব্যানার্জিকে নিয়ে এসছে, এবার দুজন মিলে দিদি দিদি খেলবে, তারপর এ ওর হয়ে ভোটে দাঁড়িয়ে যাবে। ভালো কথা, দাঁড়িয়ে গেছে রচনা বন্দ্যোপাধ্যায়। আমি জানি না আজকের আগে কোনোদিন নিশ্চয়ই হুগলিতে শুটিং করতে এসে থাকবেন, কিন্তু হুগলিতে কোন খেটে খাওয়া মানুষের পাড়ায়, শ্রমজীবী মানুষের এলাকায়, ছাত্র যুবর লড়াই আন্দোলনে উনি কোনোদিন স্বাভাবিকভাবে আসেননি, কখনো আসার সুযোগ হয়নি। ভবিষ্যতে আসলে ভালো, না আসলে আরো ভালো। কিন্তু আপনাদেরকে অনুরোধ করছি, যখন উনি এখানে প্রচার করতে আসবেন, জনগর্জন সভা থেকে ওনার নাম ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় হুগলির জন্য, ওনাকে জিজ্ঞেস করবেন আপনি দিদি নাম্বার 1 করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গিয়ে দিদি নাম্বার 1 করেছেন, ওনাকে বাংলার দিদি বলে দেখিয়ে আপনার ক্ষমতা থাকে রচনা ব্যানার্জি, হুগলিতে ভোট শেষ হয়ে যাওয়ার পরে যখন আবার জিততে ফিরে যাবেন দিদি নাম্বার 1 করতে, দিদি নাম্বার 1 এর পরের এপিসোডে সন্দেশখালী দিদিদেরকে নিয়ে আসবেন, সন্দেশখালীর মা বোনেদেরকে নিয়ে আসবেন, তাদের কথা শুনবেন, তাদের কান্না শুনবেন। যদি সন্দেশখালীর দিদির কথা আপনি শুনেছেন রচনা ব্যানার্জি, তাহলে জানবেন আপনারা যত পারেন জনগর্জন সভা করুন, ওরকম হাজার হাজার গর্জনেও সন্দেশখালীর দিদিদের, বোনেদের, মায়েদের কান্না ঢাকা যাবে না, কান্না আপনারা থাকতে পারবেন না। এই হুগলি এলাকায় আমরা কি চেয়েছিলাম? কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন, এই হুগলিকে সিঙ্গুরে একটা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স দিতে চেয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? সেই হুগলিকে সিঙ্গুরের কয়েক কিলোমিটার দূরে বলাগড়কে উনি একটা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের বদলে শান্তনু আর কুন্তল দিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য চেয়েছিলেন, বামফ্রন্ট সরকার চেয়েছিল এই হুগলিকে, এই বর্ধমানকে, এই এলাকাকে একটা চাকরির ঠিকানা বানাতে। মমতা বন্দ্যোপাধ্যায় যে এলাকা চাকরির ঠিকানা হতে পারত, সেই এলাকাকে চাকরি বিক্রির ঠিকানা, চাকরি মাফিয়ার ঠিকানা করলেন। আজকে ব্রিগেডে দাঁড়িয়ে বলছেন আমরা তৃণমূল কংগ্রেস, আমরা মানুষে মানুষে ভাগ করি না, আমরা হিন্দু মুসলমান ভাগ করি না, আমরা সিপিএম বিজেপি কংগ্রেস তৃণমূল ভাগ করি না, বাংলার সব মানুষের জন্য এক নীতিতে কাজ করি। একদম ঠিক বলেছেন। এই হুগলিতে, এই বলাগড়ে দেখেছিলাম শান্তনু কুন্তলদের চাকরি বিক্রির রেড কার্ড। আপনি হিন্দু হন, আপনি মুসলমান হন, আপনি সিপিএম হন, তৃণমূল হন, কংগ্রেস হন, বিজেপি হন, আপনি যেই হন না কেন, এক রেড কার্ড মেনে মমতা ব্যানার্জিকে টাকা দিয়ে, শান্তনুকে কুন্তলকে টাকা দিয়ে চাকরি কিনতে হবে। যদি সারা জীবনও আপনার পরিবার কংগ্রেস করে থাকে, পরবর্তীকালে তৃণমূল করে থাকে, যদি সারা জীবন তৃণমূলের ঝান্ডা নিয়ে মিছিল করে থাকেন, তৃণমূলের সিম্বলে ভোট দিয়ে থাকেন, তাহলেও রেড চার্ট মেনে টাকা না দিলে কুন্তল শান্তনুর রাজ্যে আপনি চাকরি পাবেন না। তারপর উনি বলছেন উনি বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন। আজকে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। দেখুন, আমি খুব বেশি কথা ওদের প্রার্থী নিয়ে বলতে চাই না, খালি আপনাদের বলি, এমনকি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করা, তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া যে মানুষের কাছে আমাদের কথা পৌঁছচ্ছে, যারা 2021 তৃণমূলকে ভোট দিয়েছেন, আপনাদেরকে বলছি, যখন 2021 এরকম পরিবেশ তৈরি হয়েছিল বাংলায় যে এবার জিতে বিজেপি ক্ষমতায় আসতে পারে, আমরা কমিউনিস্ট পার্টি করি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কখনো বাজপেয়ীর ক্যাবিনেটে মন্ত্রী হতে যাইনি, কখনো আরএসএস এর জুতো মাথায় নিয়ে দিল্লিতে লালবাতি গাড়ি চাপিনি। সেই কমিউনিস্ট পার্টি আমরা বলেছিলাম আমাদের শয়ে শয়ে কমরেডকে তৃণমূলের হাতে হারিয়েছি, আমাদের পার্টি অফিস পুড়েছে, আমাদের কমরেডদের ঘরছাড়া হতে হয়েছে। বাংলায় এমন একটা পাড়া নেই যে পাড়ায় আমাদের কোনো না কোনো কমরেডের নাম লেখা একটা শহীদ প্রতিমা আছে। তারপরও আমরা বলেছিলাম যেন তেন প্রকারে বাংলায় বিজেপিকে আটকাতে হবে। অনেকে বলেছিলেন মমতা ব্যানার্জি
এক সময় আপনি করেছিলেন বটে বিজেপির সঙ্গে রাজনীতি, তবু আজকে মানতে হবে যা বামফ্রন্ট করতে পারেনি, যা সিপিএম করতে পারেনি, তা মমতা ব্যানার্জি করে দেখিয়ে দিলেন। বাংলায় বিজেপিকে আটকে দিলেন। বাংলায় নাকি বিজেপি আটকে গেছে। বিজেপিকে আটকানোর নমুনা আপনারা দেখেছেন। আমাদের আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না। এই বর্ধমানের আসানসোলে একটা লোক বিজেপির এমপি ছিল, কেন্দ্রের মন্ত্রী ছিল, দাঁড়িয়ে থেকে আসানসোলের ইমাম সাহেবের ছেলেকে খুন করিয়েছিল, বাবুল সুপ্রিয়। আমাদের আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না, তার আগে সেই বাবুল সুপ্রিয় গিয়ে তৃণমূলের মন্ত্রী হয়ে গেল। আর আজকে আপনারা দেখছেন শুধুমাত্র বিজেপিকে আটকানোর জন্য যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন তাদেরকে বলছি একবার ভেবে দেখবেন। 42 জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন ব্রিগেড থেকে। 42 জনের মধ্যে 7 জন, 6 ভাগের 1 ভাগ। প্রত্যেক 6 জন প্রার্থীর মধ্যে 1 জন প্রার্থী কারা জানেন? যারা কদিন আগে অব্দি বিজেপির নেতা ছিল, বিজেপি থেকে এসছে। 7 জন বিজেপির নেতাকে আমি নাম বলছি আপনাদের: রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী, শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, সুজাতা খান, বিপ্লব মিত্র, বিশ্বজিৎ দাস। 7 জন এমন লোককে প্রার্থী করেছেন যারা আজ থেকে 2 দিন আগে বলতো, কেউ বলতো এনআরসি করে মুসলমানদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে হবে, কেউ বলতো মোদিজি এসে গেছেন, বাংলায় এবার গেরুয়া ঝড় উঠবে, কেউ বলতো পিসি চোর, ভাইপো চোর, সবকটাকে জেলে ঢোকাতে হবে। 7টা লোক যারা আজ থেকে কয়েকদিন আগে পর্যন্ত হাতে বিজেপির পতাকা নিয়ে নরেন্দ্র মোদীর হয়ে মিটিং করতো, মিছিল করতো, আজকে আপনার মতো সাধারণ তৃণমূল সমর্থক, সারা জীবন তৃণমূলকে ভোট দেওয়া মানুষ ব্রিগেডে দাঁড়িয়ে দেখছেন মঞ্চ থেকে তাদের নেতা, তাদের নেত্রী এই বিজেপির লোকগুলোর নাম ঘোষণা করছেন। বলুন তো এরা লড়াই করবে বিজেপির বিরুদ্ধে? আপনি কদিন আগে থেকে নরেন্দ্র মোদী কৃষ্ণনগরে এসে বলছেন যে মিত্র, বাংলায় খুব অসুবিধা চলছে, তৃণমূল খুব খারাপ করছে, তৃণমূলকে জব্দ করতে হবে, শায়েস্তা করতে হবে, তাই কি করতে হবে? বাংলায় 42টা আসন এবার বিজেপিকে দিতে হবে। ভালো কথা। আচ্ছা আপনি বলুন তো, ধরে নিচ্ছি নরেন্দ্র মোদীর কথা বাংলার মানুষ শুনলেন, কথার কথা বলছি, বাংলা যদি 42টা আসন নরেন্দ্র মোদীকে দিয়ে দেওয়া হতো, নরেন্দ্র মোদী আপনি বলুন তো আপনি কোন এমন বাড়তি কাজটা করতেন যা আপনি একদিন করতে পারছিলেন না? আপনার কি এমপি কম পড়েছিল? ভারতে সরকার তৈরি করতে 274 জন এমপি লাগে। আপনার বিজেপির একার 303 জন এমপি ছিল। কোন জোট লাগবে না, কোন দলের সমর্থন লাগবে না, আপনারা একচেটিয়া সমর্থন নিয়ে, অ্যাবসলিউট মেজরিটি নিয়ে আপনারা সরকার চালাচ্ছেন ভারতে গত 10 বছর ধরে। আপনার 303 জন এমপি আছে। বাংলায় যদি আপনার 18 বদলে 42 এমপি থাকতো, আপনার বাড়তি কোন সুবিধাটা হতো, বাড়তি কোন কাজটা আপনার করতে পারতেন যা এই কজন এমপি নিয়ে করতে পারলেন না? আপনারা বলেন, বিজেপি বলে আমাদের বিরোধিতা করতে গিয়ে যে বিরোধীদের মধ্যে এখানে অনেকগুলো ভাগ আছে, ওদের কি ইন্ডিয়া জোট আছে, এই আছে, ওরা জানে না ওদের প্রধানমন্ত্রী কে হবে, ওদের কোয়ালিশন গভর্নমেন্ট হবে, দুর্বল গভর্নমেন্ট হবে, আমাদের বিজেপির এক পার্টির সরকার শক্তিশালী সরকার হবে। এই আপনার শক্তিশালী সরকারের নমুনা। 303 জন এমপিকে নিয়ে পিসি ভাইপো ছেড়ে দিন, ওই শাহজাহানের মতো একটা 2 টাকার গুন্ডা ক্রিমিনালকে জেলে ভরতে পারলেন না। আপনি 303 জন এমপি নিয়ে আপনি কি করবেন বাংলা থেকে এমপি নিয়ে? ওরা বলে নাকি কোয়ালিশন গভর্নমেন্ট দুর্বল গভর্নমেন্ট হয়। ইউপিএর দ্বিতীয় ইউপিএ সরকার, আমরা বামপন্থীরা সেই দ্বিতীয় ইউপিএ সরকারের বিরোধী ছিলাম, আমরা সমর্থন করিনি ওই সরকারকে। কিন্তু আজকে ইতিহাসের দিকে তাকিয়ে দেখবেন, এমনকি দ্বিতীয় ইউপিএ সরকার কোয়ালিশন সরকার ছিল, তখনও যখন 2G স্পেকট্রামে দুর্নীতির অভিযোগ উঠেছে, তখন সেই সরকার তার নিজের জোট শরিক ডিএমকে 2 জন নেতা নেত্রীকে, কানিমোজিকে, এ রাজাকে জেলে পাঠিয়েছিল। একটা জোট সরকার নিজের শরিক দলের নেতাদেরকে জেলে পাঠাতে পারলো, আর আপনি নরেন্দ্র মোদী 303 জন এমপি নিয়ে দেশ চালাচ্ছিলেন। আপনার কোন মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার নেই, কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দরকার নেই, আপনার ভারতের কোন দলকে দুমানা পাত্তা দেওয়ার দরকার নেই। সেই আপনি পারলেন না আসল চোরগুলোকে জেল ঢাকাতে। তার বদলে শুভেন্দু থেকে শুরু করে মুকুল রায় সবগুলোকে নিজের দলে ঢুকিয়ে দিলেন। এরা নাকি শক্তিশালী গভর্নমেন্ট, এদের নাকি একচেটিয়া সরকার। আচ্ছা বলুন তো, যার পার্লামেন্টে একার মেজরিটি আছে, একার সংখ্যাগরিষ্ঠতা আছে, সে চাইলে পারত না ওই সংখ্যাগরিষ্ঠতার জোরে পার্লামেন্টে দাঁড়িয়ে 100 দিনের কাজকে 200 দিন করতে? ওরা চাইলে পারত না ওই সংখ্যাগরিষ্ঠতার জোরে 650 টাকা দৈনিক মজুরির আইন করতে? ওরা পারত না ওই সংখ্যাগরিষ্ঠতার জোরে
পেট্রোলের, ডিজেলের, রান্নার গ্যাসের, কেরোসিনের দাম কমাতে? ওরা পারত না? ওই সংখ্যাগরিষ্ঠতার জোরে মানুষের পেনশনকে, প্রভিডেন্ট ফান্ডকে রক্ষা করতে, নতুন নতুন নিয়োগের সুযোগ তৈরি করতে ওরা পারত না? ওরা বলে নাকি কোয়ালিশন সরকার নাকি দুর্বল সরকার হয়, যদি বামপন্থীরা যেতে, বামপন্থীদের অংশগ্রহণে যদি জোট সরকার আসে, সেই সরকার নাকি দুর্বল সরকার হবে। আপনাদের বলছি 2004-এ এই হুগলি থেকে, এই পূর্ব বর্ধমান থেকে, বাংলা থেকে 35 জন এমপিকে আপনারা দিল্লি পাঠিয়েছিলেন। গোটা দেশের 61 জন বামপন্থী এমপি দিল্লিতে গেছিল, কোয়ালিশন সরকারকে তারা সমর্থন করেছিল। আজকে তাকিয়ে দেখুন, সেই কোয়ালিশন সরকার দেশকে 100 দিনের কাজ দিয়েছিল। কোয়ালিশন সরকার বিপিএল তালিকার বাইরেও যে মানুষ, সার্বজনীন রেশনের ব্যবস্থা, সব মানুষের জন্য রেশন ব্যবস্থা করেছিল। কোয়ালিশন সরকার দেশকে রাইট টু এডুকেশন, বিনা পয়সায় শিক্ষার অধিকারের আইন দিয়েছিল। কোয়ালিশন সরকার আমাদের দেশকে রাইট টু ইনফরমেশন, তথ্যের অধিকারের আইন দিয়েছিল। কোয়ালিশন সরকার এই কাজগুলো করতে পেরেছিল। আর নরেন্দ্র মোদীর একচেটিয়া সরকার, নরেন্দ্র মোদীর একার মেজরিটি চলা সরকার, মেজরিটির জন্য দেশকে কি দিল? নোট বাতিলের লাইনে দাঁড় করিয়ে মানুষকে মারল। লকডাউনে বাইরে কাজ করতে গিয়ে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদেরকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে, ন্যাশনাল হাইওয়ে ধারে দাঁড় করিয়ে গায়ে পোকা মারার ওষুধ ছিটিয়ে দিল এক পার্টির একচেটিয়া সরকার। 115 টাকার পেট্রোলের দাম করলো, 105 টাকার ডিজেল করলো, 1200 টাকা সিলিন্ডার করলো। আমি বলার আগে দেবদা বলার সময় বলছিল জিনিসপত্রের দামের কথা, মিডিয়ার কথা অমলদাও বলছিলেন। দেখবেন দিল্লিতে কতগুলো মোদির টাকায় চলা কতগুলো গদি মিডিয়া আছে, কতগুলো হিন্দি ইংলিশ চ্যানেল আছে। কত বড় নির্লজ্জ, কত বড় বেহায় হতে পারে। দুদিন আগে দেখি মোদি ঘোষণা করেছেন নারী দিবসে নাকি সিলিন্ডারের দাম নাকি 100 টাকা কমবে। দেখি ওই গদি মিডিয়া দেখাচ্ছে, বিভিন্ন এলাকায় গিয়ে মহিলাদেরকে জিজ্ঞেস করছে, আচ্ছা ये जो मोदी जी ने 100 रुपए दाम कम कर दी सिलेंडर का, इससे आपका सुविधा हुआ कि आपको नहीं हुआ? तो सब महिलाরা বলছেন হ্যাঁ सुविधा हुआ, ভালো হয়েছে, দাম কমেছে। तो ये जो मोदी जी ने नारी दिवस पे नारियों को ये उपहार दिया, आप खुश है कि आप खुश नहीं है? और 100 টাকা দাম কমলে কে বলবে আমি খুশি নই? বলছে হ্যাঁ हम खुश है। বলে देखिए भाई और बहनों, देशवासियों, মোদি জি এত ভালো কাজ করেছেন, মহিলারা ধন্য ধন্য করছে। দেশের মহিলারা বলছেন নারী দিবসে 100 টাকা সিলিন্ডারের দাম কমিয়ে দিয়েছে। দেশের মহিলারা মোদিজি ধন্য ধন্য করছে। আমি আপনাদেরকে বলছি, আরে মোদির কথা পরে হবে, মোদিকে কেমন লাগছে ছাড়ুন, আগে মোদির দালাল এই গদি মিডিয়াগুলোকে কেমন লাগছে বলুন তো। 100 টাকা দাম যেই কমিয়েছে, মাইক নিয়ে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছে মহিলাদেরকে জিজ্ঞেস করতে দাম কমলো আপনার কেমন লাগছে। আর তার আগে 10 বছর ধরে 400 টাকা সিলিন্ডারের দাম বাড়িয়ে বাড়িয়ে ওটাকে 1200 টাকা যখন করেছিল, কোন মিডিয়া ক্যামেরা নিয়ে বেরোয়নি লোককে জিজ্ঞেস করতে এই যে মোদি 400 সিলিন্ডারকে 1200 করছে, আপনাদের দাম বাড়লে কেমন লাগে। যখন 65 টাকার পেট্রোলকে 115 টাকা করলো, কোন মিডিয়া ক্যামেরা নিয়ে বেরোয়নি পেট্রোল পাম্পের বাইরে লোককে জিজ্ঞেস করতে এই মোদিজির উপহার 115 টাকা দামের পেট্রোল, 105 টাকা দামের ডিজেল আপনাদের কেমন লাগছে। গোটা পৃথিবীতে এমন একটা দেশ খুঁজে পাবেন না এই ভারতের মতো, যেখানে 1 লিটার ডিজেলের থেকে 1 লিটার কেরোসিন তেল ডবল দামে বিক্রি হয়। গোটা পৃথিবীতে এমন দেশ পাবেন না। কেউ কোনোদিন ভাবতে পারিনি ডিজেলের থেকে কেরোসিন তেল ডবল দামে বিক্রি হবে। যখন 30 টাকার কেরোসিন তেলকে 200 টাকা করেছে, কোন গদি মিডিয়া ক্যামেরা নিয়ে বেরোয়নি জিজ্ঞেস করতে যে কেরোসিন তেলের দাম 200 টাকা হলো, আপনার এখন বাজারে গিয়ে কেরোসিন তেল কিনতে কেমন লাগছে। 10 বছর ধরে এরকম ভাবে লুট করার পরে ভোট ঘোষণার 4 দিন আগে 100 টাকা দাম কমেছে যখন দালালগুলো বেরিয়ে পড়েছে, মোদিজিকে কেমন লাগে। আরে মোদিজিকে কেমন লাগে পরের কথা, বলুন তো এদের এই দালালগুলো দালালি আপনাদের কেমন লাগে। আর এদের এই দালালি সরকারের টাকায়, সরকারের বিজ্ঞাপনের টাকায়, এদের এই দালালির কাছে ভারতের মানুষ, বাংলার মানুষ আমরা কতবার আমাদের মতামতকে হাতে দেখবো, কতবার আমরা এদের কাছে ভুলবো। এদেরকে হারাতে হবে, এদেরকে দেশ থেকে দাঁড়াতে হবে। আজকে বলুন তো, আপনি বিজেপিতে ভোট দিয়ে থাকতে পারেন, তৃণমূলকে, কংগ্রেসকে, সিপিএম কে, যাকে ইচ্ছে ভোট দিয়ে থাকতে পারেন। তারপরে এমন কেউ আছেন যিনি আজকে হাত তুলে বলতে পারবেন আজ থেকে 5 বছর আগে, 6 বছর আগে যেমন ছিলাম আজকে তার থেকে ভালো আছি। 5 বছর আগে কত টাকা নিয়ে
বাজার করতে যেতাম, বলুন তো আজকে কত টাকা নিয়ে বাজার করতে যেতে হয়? 500 টাকা নিয়ে বাজারে গেলে কতটা বাজার করে বাড়ি ফিরতাম? আজকে 500 টাকা নিয়ে গেলে কতটা বাজার করে বাড়ি ফিরি? যদি কারো পরিবারে 3 জন সদস্য থাকে, সারা মাসে যাতায়াত ভাড়া কত লাগতো, এখন সারা মাসে যাতায়াত ভাড়া কত লাগে? ইলেকট্রিকের বিল আসতো কত টাকা, এখন কত টাকা ইলেকট্রিক বিল আসে? ওষুধপত্র কিনতে কত টাকা খরচা হতো, এখন ওষুধ কিনতে কত টাকা খরচা হয়? ছেলে মেয়েদের পড়াশোনা করাতে, মাস খাবারি বাজার করতে, সিলিন্ডার কিনতে, কেরোসিন কিনতে ক টাকা লাগতো, আজকে ক টাকা লাগে? হিসেব করে দেখবেন, এমন একটা পরিবার নেই যে পরিবার দেখবে আজ হাত তুলে বলবে আজ থেকে 5 বছর আগে যেমন ছিলাম আজকে তার থেকে ভালো আছি। আর এই যখন সাধারণ মানুষের অবস্থা চোখের সামনে কতগুলো তৃণমূলের নেতাগুলোকে দেখবেন, গ্রামে গ্রামে একটা পার্থ চ্যাটার্জির কথা হচ্ছিল, পার্থ চ্যাটার্জি জেলে বসে আছে, একটা মানিক ভট্টাচার্য জেলে বসে আছে, কিন্তু বলুন তো পার্থ মানিক বাংলা একটা আছে? গোটা বাংলা এই বইচিতে, এই পান্ডুয়াতে, এই কালনাতে, পাড়ায় পাড়ায় যে পঞ্চায়েতের মেম্বার গুলো আছে, তৃণমূলের কাউন্সিলর গুলো রয়েছে, এমএলএ গুলো রয়েছে, এমপি গুলো রয়েছে, বলুন যেমন একটা কেউ আছে যার বাড়িতে যদি আজকে রাত্রিবেলা ঠিকঠাক করে রেড হয়, তাহলে সবার বাড়ি থেকে 55 কোটি না হোক 5 কোটি টাকার ব্যাংক সম্পত্তি বেরোবে না? একটা লোক দেখাতে পারবেন তৃণমূলের? এটা চেহারা দেখেছেন? তৃণমূল ক্ষমতায় আসার আগে সাইকেলের চাকা হাওয়া করতে পারতো না, এখন তাদের স্করপিও গাড়ি ছাড়া, ইনোভা গাড়ি ছাড়া মাটিতে পা পড়ে না। কি করে না তৃণমূলের যুবনেরা, তৃণমূলের পঞ্চায়েত মেম্বার? বিড়ি চেয়ে খেতে লোকের কাছ থেকে, গোটা বিড়ি খেতে পারতো না, লোকের থেকে একটা বিড়ি চেয়ে চায়ের দোকানে অর্ধেকটা খেয়ে বেঞ্চিতে চিপে নিয়ে কানের পাশে রেখে দিত, বিকেলবেলা বাকিটা খাবে। গোটা বিড়ি কিনে খেতে পারতো না, এখন তার সল্ট লেগে 3টে ফ্ল্যাট হয়ে গেছে, আর হাইওয়ের ধারে পেট্রোল পাম্প পিয়ার বার হয়ে গেছে। কি করে না তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার? আগে গরমকালে খালি গায়ে বসে থাকতো, কাঁধে গামছা নিয়ে, দূর থেকে গামছা দেখলে চেনা যেত, গামছার রং দেখলে চেনা যেত তৃণমূলের যেটা আসছে। আর মামাটি মানুষ করে এখন এমন মাল কামিয়েছে, এখন গরমকালে আসবে দেখবেন পঞ্চায়েতের মেম্বার হওয়ার পরে, কাউন্সিলর হওয়ার পরে, এখন আর কাঁধে গামছা দেখবেন না, এখন 2 কিলোমিটার দূর থেকে দেখবেন গলায় দেখবেন কুত্তার বকলেসের মতো সোনার চেন ঝুলছে, দেখলে চিনতে পারবেন তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার আসছে। এমন চোর, এমন চোর, মানে এদের পঞ্চায়েত থেকে শুরু করে রাজ্যের মাথায় পর্যন্ত, মুখ্যমন্ত্রী পর্যন্ত, এদের যত পঞ্চায়েত মেম্বার, এমএলএ, এমপি, কাউন্সিলর রয়েছে, আরে এমন চোর, এমন চোর, যে কদিন বেঁচে আছে এগুলো চুরি করবেই। এগুলো দেখবেন মোড়ে ভূত হয়ে গেলে শ্মশানের কাঠ চুরি করে পয়সা কামাবে, তখন চুরি করা বন্ধ করবে না। কিন্তু লাভটা কি আছে বলুন তো এদের এই চুরির বিরুদ্ধে গালাগাল দিয়ে? চুরি করে এরা জীবনে গালাগাল খেয়ে এরা জীবনে চুরি করা বন্ধ করে দেবে। এদেরকে যদি তাড়ানো না গেছে, আজকে বিজেপির কাছে কোন সুযোগটা ছিল না বলুন? ওদের হাতে সিবিআই আছে, ইডি আছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আছে, কেন্দ্রের সরকার রয়েছে, রাজ্যে 77 জন এমএলএ আছে, 18 জন এমপি আছে, ওদের কাছে কোন সুযোগটা ছিল না? এত সুযোগ থাকার পরও, এত প্রমাণ থাকার পরও ওরা কি করেছে আপনারা দেখেছেন? চাইলে আসল মাথাগুলোকে ধরা যেত না? দেবুদা বলছিল কদিন আগে, মমতা ব্যানার্জি বলেছেন ওনাকে নাকি জেলে ঢোকালে উনি নাকি জেল ফুটো করে বেরিয়ে আসবেন। আরে মমতা ব্যানার্জি আপনাকে বলছে, আপনাকে কষ্ট করে জেল ফুটো করে বেরোতে হবে না, জেলে গিয়ে আপনি যদি নিজের লেখা কয়েকটা কবিতা করে শোনান, জেলের বাকি কয়েকদিনেই আপনাকে জেল থেকে বার করে দেবে। কিন্তু উনি ভালো করে জানেন এই হুমকিগুলো দিতে পারেন, দাঁড়িয়ে মঞ্চে বড় বড় ভাষণগুলো দিতে পারেন, কেন উনি জানেন পৃথিবী উল্টে যাবে, পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাবে। যতদিন ভারত আরএসএস চালাচ্ছে, যতদিন আরএসএস ভারত চালাচ্ছে, পিসি ভাইপোর গায়ে হাত লাগবে না, পিসি ভাইপোর গায়ে ইডি সিবিআই স্পর্শ করতে যাবে না। কিন্তু কত বড় নির্লজ্জরা হতে পারে ভাবুন আপনারা। 100 দিনের কাজ আজকে আমাদের কষ্ট হয়, আমাদের খারাপ লাগে। এই 100 দিনের কাজ স্বর্গ থেকে কোনো দেবতা এসে দিয়ে যায়নি। আমরা বামপন্থীরা লড়াই করে এই 100 দিনের কাজ চালু করেছিলাম 2004-এ নতুন সরকার হওয়ার পরে। আজকে গোটা দেশের মানুষ 100 দিনের কাজের টাকা পায়, এখানে চুরি করে করে এমন করেছে বাংলা 100 দিনের কাজের টাকা বন্ধ। আজকে আপনারা ব্রিগেডে সভা করছেন, আজকে থেকে আনন্দবাজার পত্রিকায় প্রথম পাতায় বড় করে সকালবেলা বিজ্ঞাপন বেরিয়েছে ওদের ব্রিগেডের মিটিং এ, যে বাংলার এত টাকা বকেয়া, সেই টাকা বাংলাকে দিতে হবে। এই নিয়ে মিটিং করছেন, মিছিল করছেন, টিভিতে ভাষণ দিচ্ছেন, ওদের ক্ষমতা হচ্ছে না। 100 দিনের কাজের টাকা চেয়ে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে আমরা মমতা ব্যানার্জি আমরা বলেছিলাম আমাদের লড়াই তৃণমূলের বিরুদ্ধে, আমাদের লড়াই বাংলার বিরুদ্ধে নয়। আপনার মমতা ব্যানার্জির যদি ক্ষমতা থাকে
100 দিনের কাজের টাকা চেয়ে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করার, আপনি লোকের ডিএ আটকানোর জন্য মামলা করতে পারেন, চোরেদেরকে সিবিআই এর হাত থেকে বাঁচানোর জন্য মামলা করতে পারেন লাখ লাখ টাকা খরচা করে। যদি 100 দিনের কাজের টাকা চেয়ে কেন্দ্রের বিরুদ্ধে, মোদীর বিরুদ্ধে মামলা করেন, আমরা মমতা ব্যানার্জি আমরা বলেছিলাম আপনার 1 নয়া পয়সা খরচা হবে না। আমাদের পার্টির নেতা বিকাশ ভট্টাচার্য আপনার সরকারের হয়ে বিনা পয়সায় কেন্দ্রের বিরুদ্ধে মামলা করবে। ক্ষমতা থাকলে করুন আপনি মামলা, করলেন না কেন? কি আটকালো? দানা করারা মিটিং করবে, মিছিল করবে, মঞ্চে দাঁড়িয়ে ডান্স করবে, কিন্তু আদালতে গিয়ে রাজ্যের খেটে খাওয়া মানুষের টাকা চেয়ে একটা মামলা করবে না। কারণ ওরা জানে ওদের চুরির অজুহাতে বিজেপি টাকা বন্ধ করেছে না। বিজেপি একটা চোরের বিরুদ্ধে একটা মামলা করেছে, এফআইআর করেছে, আর না রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের দলের পঞ্চায়েত মেম্বার, নিজের দলের এমএলএ এমপি গুলোকে বলেছে গরিবের টাকা মারা বন্ধ করো, গরিবের টাকা গরিব পায়। আপনারা জানেন আমাদের রাজ্যের 4টে জেলা, তার মধ্যে হুগলি জেলা রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, মালদা রয়েছে এবং দার্জিলিং, 4টে জেলা। এই 4টে জেলাকে কেন্দ্রের সরকার 100 দিনের কাজের টাকা চুরি করার জন্য জরিমানা করেছে। আপনাদের টাকা, আমাদের টাকা, এই পূর্ব বর্ধমানের হুগলির খেটে খাওয়ার মানুষের টাকা দিয়ে মমতা ব্যানার্জি একটা কেন্দ্র শব্দ না করে ওই জরিমানার টাকা কেন্দ্রকে নিয়ে দিয়েছে। আজকে মমতা ব্যানার্জি আপনি এত বর্জন করছেন, বলুন আপনি উত্তর দেন। আপনার দলের এমপি, আপনার দলের এমএলএ গুলোকে বলুন উত্তর দিতে, কারা চুরি করেছে 100 দিনের কাজের টাকা? হুগলিতে, হুগলির সাধারণ মানুষ চুরি করেছে, বর্ধমানের সাধারণ মানুষ চুরি করেছে 100 দিনের কাজের টাকা, চুরি তো করেছে এইখানে এই আপনার দলের কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে, অপূর্ব প্রতাপ থেকে শুরু করে, ওই আপনার দলের পঞ্চায়েতের, আপনার দলের পুরসভার চোরগুলো চুরি করেছে, আপনার দলের চোর নেতাগুলো চুরি করেছে। আর বর্তমানে হুগলিতে আপনার দলের লোকেরা 100 দিনের কাজের টাকা চুরি করেছে। চুরির টাকা তাদের কাছে থেকে গেল, মাঝখান থেকে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আপনি কেন্দ্র সরকারকে জরিমানা দিলেন। কত বড় নির্লজ্জ হতে পারে একটা সরকার, আপনারা চিন্তা করুন। 100 দিনের কাজের টাকা চেয়ে কেন্দ্রের বিরুদ্ধে একটা মামলা করতে পারে না, অথচ এই সরকার শাহজাহানের মতো একটা ক্রিমিনাল, যাতে গোটা বাংলার মানুষ সাধারণ তৃণমূল সমর্থক পরিবার যারা নাম সঙ্গে পরিবার একটা ক্রিমিনাল চুরি করতো, ডাকাতি করতে হলে সবকটা চোর টাকা তোর পাঠতে পারতো। খবর এমন জায়গায় পৌঁছে গেছিল, সকালবেলা ভাই ভাই নিয়ে শিবুত্ত শান্তনুরাকে গ্রামে ঘুরে আসতে করে পারে, ওই মেয়েটাকে করে পারে, ওই বোনটাকে আজকে আমাদের পাঠিয়ে এবং পাঠানো হতো। এত বড় একটা ক্রিমিনাল, এত বড় একটা অপরাধী, এতদিন পরে তাকে এত আড়াল করার চেষ্টা করলো, যখন তাকে আড়াল করা গেল না, তাদের পুলিশ গ্রেফতার করলো, আদালত করলো, সিবিআই তাকে তুলে দিতে হবে। আপনারা চিন্তা করতে পারেন 100 দিনের কাজের টাকা চেয়ে মামলা করতে পারে না মমতা ব্যানার্জির গভর্নমেন্ট। শাহজাহানকে যদি সিবিআই হাতে দিতে না হয়, তার জন্য 1 ঘন্টার মধ্যে হাইকোর্টে গিয়ে মামলা করেছিলেন। হাইকোর্ট যখন বললো না সিবিআই হাতে দিতে হবে, 1.5 ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে আমাদের ট্যাক্সের টাকায় সন্দেশখালীর যে মা বোনকে এরা ধর্ষণ করেছে, সেই মা বোনের চোখের জল বিক্রির টাকায় শাহজাহানকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি সরকার সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করলেন। এরা খেটে খাওয়া মানুষের জন্য মামলা করতে পারে না, এরা শাহজাহানের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারে, লড়াই করতে পারে। এদের নির্লজ্জতা বাড়তে কোথায় চলে। তাই আপনাদের বলছি, পাপভোগীদের পাশে দাঁড়ান। এই রাজনীতি একটা করে ভোট আসবে, একদল লোক তৃণমূল থেকে বিজেপি যাবে, একদল লোক বিজেপি থেকে তৃণমূলে যাবে। সুন্দরী তাপস রায় এত সিনিয়র নেতা, তৃণমূলের আমরা সৌরভ থেকে নাকি ওনার নাম জানি, এমনি ভদ্রলোক নাকি বলে বাংলার মানুষজন যে তৃণমূলের নামের তুলনায় ওনার বিরুদ্ধে সুরক্ষা চুরির বদনাম নেয়। এরকম একজন লোকদের টিকিতে বলেছেন যে তৃণমূলের যে নেতা আছে সুনীল ব্যানার্জি লোকসভায়, সে হচ্ছে মোদী রেখে বিজেপি রেখে। আমাদের শুনে ভালো লাগছে, চলো ভাই তোমার বিনোদন করল। এরকম ভাবে দিনের পর দিন বিজেপিকে সাহায্য করেছে তৃণমূল, এত শরীর করছে। পার্লামেন্টে 10 বছরের বিজেপির আনা 59খানা বিল পাস করিয়েছে। অন্তর্পক্ষে এতদিন পরে বড় লক্ষ মুখ তুলল এসএবিএর বিরুদ্ধে, বলো না আমি সুনীল ব্যানার্জির বিরোধী করা, সুনীল ব্যানার্জি হচ্ছে সেটি করে চলে ভবিষ্যতে আমরা গ্রেফতার করছি। এই বিষয়টা আপনারা ক্ষমতা দেন। পরের দিন সবাই তারা বলতে গেলে শুনি
সুদীপ ব্যানার্জি বিজেপির সঙ্গে সেটিং করেছে, তার প্রতিবাদে তাপসরা বিজেপি জয় করেছে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিজেপি বিরোধী লড়াই, আর এই হচ্ছে বিজেপি তৃণমূল বিরোধী লড়াই। ভোটের আগে একদল লোক দল থেকে কাজ করতে পারছি না, মাসের দলে কাজ করতে যাই, বলবি দলে যাবে, ভোটের পরে আমুলকে কালু হতে পারবে না, তার আগে আগের দলে চলে যাবে। এই নোংরামি 2020 বলে আমরা দেখেছি জেলে থেকে কাম করে বারবার এই নোংরামি দেওয়া যাবে। আপনাদের সবার কাছে আবেদন করেছি, বামপন্থীদের পাশে দাঁড়ান। এবং আমরা মমতা ব্যানার্জির মতো মোদী বলবো না যে আমরা বাংলা থেকে 42 আসন পাবো, আমরা বাংলা থেকে 42 আসন পাবো, কিন্তু বাংলা থেকে বেশ কতগুলো আসলে তার মধ্যে অবশ্যই হুগলি এবং পূর্ব বর্ধমান গত পঞ্চায়েতের ফলাফল আপনারা দেখেন, তার আগে যখন পুরসভাগুলো পড়েছিল ফলাফল যদি আপনারা দেখেন, এই কথা আমরা হাওয়ার উঠতে বলছি না, হুগলির মাটিতে পূর্ব বর্ধমানের মাটিতে নাম করে কথা বলছি। পঞ্চায়েতের পুরসভা ভোট এই বার্তা দিয়েছে, এই দুটো লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসকে যদি কেউ হারাতে পারে, তা হচ্ছে লাল ঝান্ডা, তা হচ্ছে কংগ্রেস পার্টি, তা হচ্ছে বামফ্রন্ট। সেই জায়গা থেকে আপনাদেরকে বলছি, তৃণমূল বিরোধী ভোটকে ভাগ করতে না দিয়ে সমস্ত মানুষের কাছে আবেদন করছি, আমাদের প্রার্থীদের পাশে আপনারা দাঁড়ান, বামপন্থীদের পাশে আপনারা দাঁড়ান, বামপন্থীদের এখানে দেখেন। যদি বাংলা থেকে বেশ কিছু আসন, তার সঙ্গে কেরালা, তার সঙ্গে ত্রিপুরা, তার সঙ্গে তামিলনাড়ু, রাজস্থান, এই রাজ্যগুলো থেকে একটা ভালো সংখ্যার এমপি বামপন্থী এমপি পার্লামেন্টে যান এবং নতুন জোট সরকার তৈরি হয়, তাদের অংশগ্রহণ করার সুযোগ হয়। এবং প্রথম কাজ যে কাজ আমরা করতে চাই, আপনারা দেখেছেন কদিন আগে রাম মন্দির উদ্বোধন হয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, যার সে রায় পছন্দ হয়েছে সেও মেনে নিয়েছে, যার রায় পছন্দ হয়নি সেও মেনে নিয়েছে, রাম মন্দির উদ্বোধন হয়েছে। কিন্তু আপনারা জানেন 2019 সালে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল অযোধ্যায় রাম মন্দির হওয়ার 5 মাসের মধ্যে রাম মন্দির তৈরির কাজ এই করোনার মধ্যে, লকডাউনের মধ্যে শুরু করে দিয়েছিল। অথচ এই সুপ্রিম কোর্ট 2016 সালে রায় দিয়েছিল সমকাজে সমবেতন দিতে হবে, কন্ট্রাকচুয়াল চাকরির নাম করে মানুষের উপর শোষণ করা যাবে না। একই কাজ করার জন্য একজন পার্মানেন্ট কর্মচারী হবে 30,000 টাকা মাইনে, আর কন্ট্রাকচুয়াল কর্মচারী হবে 5,000 টাকা মাইনে। আজ কাজ করলে কালকে থাকবে না, কাল কাজের পরশু নেই, এই জিনিস করা যাবে না। সমকালে সমবেতন দিতে হবে। রাম মন্দির তৈরি হয়ে যায় সুপ্রিম কোর্টের রায় নামে। মোদী চাইলে সমকালে সমবেতনের রায় করতে পারত, মোদী করেনি, মমতা ব্যানার্জিরা করেনি। বামপন্থীরা সুযোগ পেলে প্রথম কাজ যা আমাদের হবে, সমকাজে সমবেতনের আইন পার্লামেন্টে পাস হবে। সমস্ত ক্ষেত্রে রাস্তার ধারে যে সিভিক ভলেন্টিয়াররা দাঁড়িয়ে রয়েছে, আজকে 8 বছর ধরে 10 বছর ধরে রাস্তার ধারে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, তাদের চাকরি পার্মানেন্ট হয়, ভোটের সময় তৃণমূল হয়ে ভাড়া খায়। সিভিক ভলেন্টিয়ার ভাইদেরকেও বলছি, ওনাদেরকেও বলছি, তারাও চাকরি পার্মানেন্ট হবে পশ্চিমবঙ্গ পুলিশে। নতুন স্ট্রাকচারের মধ্যে, নতুন স্কেলের মধ্যে তাদের চাকরি করানো হবে, কিন্তু সমকাজে সমবেতন আইন দেশের রাখার পাশে। কেন্দ্রীয় সরকারের বেল হতে পারে, ব্যাংক হতে পারে, বিমা হতে পারে, টেলিফোন হতে পারে, কি রাজ্য সরকারের বিভিন্ন পঞ্চায়েত, পুরসভা, স্কুলের প্যারা টিচার, পুলিশের সিভিক ভলেন্টিয়ার, ট্রান্সপোর্টে, স্টেট ট্রান্সপোর্টে ঠিকা কর্মচারী, যত জায়গায় এরকম ভাবে ঠিকা কর্মচারী নিয়োগ চলছে, প্রত্যেকজন কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি চাকরি পার্মানেন্ট করা হবে, স্থায়ী বেতন কাঠামোর মধ্যে তাদের কেনা হবে, পেনশন কর্মীদের বাচ্চা হোক, শ্রমিক যা মর্যাদা তাদের প্রাপ্য দেওয়া হবে। সেই আইন দেশে পার্লামেন্টে পাস করবো, আমাদের রাজ্যের লড়াই করি। এই কাজ যদি আমরা সুযোগ পাই, কাজ আমরা করতে চাই। আজকে গ্রাম বাংলা হাতে হয়ে যাচ্ছে, এখানে কাজ করলে 150 টাকা, 200 টাকা, 250 টাকা মজুরি পাওয়া যায়, তার থেকেও তৃণমূলকে টাকা মানি দিতে হয়। সেই টাকাও 2 বছর ধরে বকেয়া পড়ে থাকে। পাশের রাজ্যে যান, উড়িষ্যায় যান, 400 টাকা, 500 টাকা মজুরি, কেরালায় গেলে 750, 700, 800 টাকা মজুরি, গুজরাটে গেলে, তামিলনাড়ুতে গেলেও এরকম 400-500 টাকা করে মজুরি। গ্রামকে গ্রাম খালি হয়ে যাচ্ছে, কাজ করতে, মাটি কাটার কাজ করতে বাইরে চলে যাচ্ছে মানুষ। নতুন সরকার এসে অন্তত পক্ষে 650 টাকা দৈনিক মজুরি লাইন পার্লামেন্টে পাস করবে। আপনাকে আপনার মাটি ছেড়ে চলে যেতে হবে না। বাংলার মানুষ যদি বাংলার মাটিতে কাজ করেন, অন্তত পক্ষে 650 টাকা দৈনিক মজুরি তারা পাবেন। এর আগের বার 100 দিনের কাজের আইন করেছিল বামপন্থীরা। যদি সুযোগ পাই 100 দিনকে 200 দিন, 200 দিনকে 300 দিন, 300 দিনকে 365 দিন মানুষের কাজের গ্যারেন্টি, সেই আইন করতে হবে। মনরেগার কাজকে 100 থেকে বাড়িয়ে 200, 200 থেকে বাড়িয়ে 300 দিন যেতে চায় বামপন্থীরা। এই কাজ আমরা করতে চাই, আমাদের পাশে আপনারা থাকবেন। যে কাজ আমরা পশ্চিমবাংলায় করেছিলাম, বামফ্রন্ট সরকার করেছিল, 12 ক্লাস অবধি শিক্ষা বিনা পয়সায় পড়াশোনা, প্রথম ইউপিএ সরকারের আমলে আমাদের দাবি মেনে সেই কাজ গোটা দেশে হয়েছিল। রাইট টু এডুকেশন, 12 ক্লাস পর্যন্ত ছেলেমেয়েরা বিনা পয়সায় পড়াশোনা করবে, শিক্ষার অধিকার আইন।
আগের বার 12 ভর্তি করে গেছিলাম, নতুন করে যদি সুযোগ পাই গ্রাজুয়েশন পর্যন্ত গোটা দেশের ছেলে মেয়েদের বিনা পয়সায় পড়াশোনা করার অধিকার আইন হবে। কোন প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট কলেজের কাছে, আদানির কাছে, আম্বানির কাছে পয়সা দিয়ে, গাড়ি পাল্লায় ওজন করে পয়সা দিয়ে শিক্ষা কেনা হয়। মাথা উঁচু করে দেশের সব ছেলে মেয়ে গ্রাজুয়েশন পর্যন্ত বিনা পয়সায় পড়াশোনা করার সুরক্ষা, সেই আইনে আমরা বামপন্থীরা আমরা করতে চাই। এই ভয়ে আপনারা আমাদের পাশে থাকে। আমি আপনাদের কাছে শেষ কথা বলে দু লাইনে আমার দুটো কথা বলে আমাদের কথা শেষ করছি। প্রথম দেখুন, দেখবেন যত ভোট এগিয়ে আসছে তৃণমূলের পক্ষ থেকে একটা প্রচার হবে, ভাই আমরা চুরি করি, টাকা করি, চুরি করি, বর্ষণ করি, যাই করি না কেন আমাদেরকে ভোট দাও, কারণ আমরা এই প্রকল্প দিচ্ছি, সেই প্রকল্প দিচ্ছি, এই ভান্ডার সেই ভান্ডার দিয়ে দয়া করছি, উদ্ধার করে দিচ্ছি। তাই এই প্রকল্পগুলো চালু রাখার জন্য আমাদের ভোট দাও। আপনাদের বলছি, যা যা সরকারি প্রকল্প চলছে এমন নয় যেগুলো মমতা ব্যানার্জি সবগুলো চালু করা প্রকল্প। বেশিরভাগ প্রকল্প বার্ধক্য ভাতা হতে পারে, বিধবা ভাতা হতে পারে, বেকার ভাতা হতে পারে, আদিবাসী পরিবারের ছেলে মেয়েদের স্কলারশিপ হতে পারে, সংখ্যালঘু পরিবারের ছেলে মেয়েদের স্কলারশিপ হতে পারে, বামফ্রন্ট নামক করে চলে আসছে। নিশ্চয়ই মমতা ব্যানার্জি এসে উনি ওনার দিক থেকে কিছু নতুন প্রকল্প হয়তো চালু নিশ্চয়ই করেছেন, আমি সেটা অস্বীকার করছি না। আমাদের সময় থেকে চালু হয়ে আসা বহু প্রকল্পের নাম পাল্টা এখন নিজের নামে চালাচ্ছেন, তাও আপনারা জানেন। কিন্তু আপনাদের বলছি, প্রকল্প বামফ্রন্টের আমলে চালু হয়ে থাক, তৃণমূল আমলে চালু হয়ে থাক, আগামী দিনে যে প্রকল্প চালু হবে একটা সরকারি প্রকল্প বন্ধ হবে না। 10 নয়া পয়সা টাকার বরাদ্দ কোথাও কমবে না, প্রতিটা টাকার বরাদ্দ বাড়বে যদি বামপন্থীরা জিতেছে। এই টাকাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পার্টি ফান্ডের টাকা নয়, এই টাকাগুলো কোনো মুখ্যমন্ত্রী কোনো প্রধানমন্ত্রী বাবার টাকা নয়, এগুলো মানুষের ট্যাক্সের টাকা। মানুষের অধিকার মানুষ করেন। আমরা বামপন্থীরা চিরকাল মানুষের এই অধিকারের পাশে দাঁড়িয়েছি, মানুষের অধিকারের পাশে দাঁড়াবো। প্রতিটা প্রকল্পে বরাদ্দ বাড়বে। বন্ধ হবে কি খালি আজকে একটা প্রকল্প পেতে, একটা বেনিফিশিয়ারির তালিকায় নাম তুলতে যে তৃণমূলের পার্টি অফিসে গিয়ে হাজিরা দিতে হয়, ওদের ডাকে জোর করে মিছিলে যেতে হয়, একটা প্রকল্পে নাম তোলার জন্য তৃণমূল কংগ্রেসকে কাঠমানি দিয়ে আসতে হয়। ওই কাঠমানি বন্ধ হবে, জুলুমবাজি বন্ধ হবে, প্রকল্পের টাকা মানুষ যেমন পাচ্ছেন তেমন পাবেন। এই গেল প্রথম কথা। আর দ্বিতীয় কথা, দেখুন পঞ্চায়েত ভোট আপনারা কদিন আগে করেছেন এবং গোটা বাংলা তারা দেখেছেন। দেবুদা বলছিল পাশে জামলা পঞ্চায়েত আমরা জিতেছি, আরো বাকি পঞ্চায়েতগুলোতেও আমাদের লড়াই গোটা বাংলার মানুষ দেখেছেন। তার চেয়েও বেশি যেটা দেখেছেন তা হচ্ছে তার 77 জন এমএলএ, 18 জন এমপি থাকা, দেশে কেন্দ্রীয় সরকারে থাকা দল যেদিন থেকে পঞ্চায়েত ভোট ঘোষণা হয়েছিল রাজভবনে রাজ্যপালের কোলে গিয়ে বসছিল। আর বাচ্চা ছেলেরা যেরকম ভাবে লজেন্সের জন্য বায়না করে, সেরকম ভাবে শুভেন্দু কেন্দ্রীয় বাহিনীর জন্য বায়না করছিল। বলছিল কেন্দ্রীয় বাহিনী দাও, নাহলে আমি ফেলতে নামবো না, কেন্দ্রীয় বাহিনী দাও, নাহলে আমার খুব ভয় করে, আমি ফেলতে নামবো না। আর এই শুভেন্দু সুকান্ত পার্টি যখন রাজ্যপালের কোলে বসে কেন্দ্রীয় বাহিনীর জন্য ভাঙা করে কাঁদছিল, তখন একটা এমএলএ একটা এমপি না থাকা কমিউনিস্ট পার্টি বলেছিল আমরা বাংলায় পঞ্চায়েত ভোট করবো কোনো কেন্দ্রীয় বাহিনীর ভরসায় নয়, জনগণের বাহিনীর ভরসায় আমাদের নিজেদের কোমরের জোরে। আর সেই কোমরের জোরে ভোট করে আপনারা দেখেছেন তৃণমূলকে কি দৌড় আমরা করিয়েছি। আপনাদের বলছি এই কাজটা সহজ হয়নি। আমাদের আক্রমণ এসছে, ওরা যে ভাষা বোঝে সেই ভাষায় আমাদের কংগ্রেসের জবাব দিয়েছে। লোকসভাতেও ওরা চেষ্টা করবে গাছবাড়ি করার, লোকসভাতে ওরা চেষ্টা করবে বুথ দখল করার। সমস্ত কংগ্রেসদেরকে বলছি, সমস্ত সহনাগরিকদেরকে বলছি, এই করতে গিয়ে আমরা চাই শান্তিপূর্ণ ভোট হোক, আমরা আবেদন করছি ভোট যেন শান্তিপূর্ণ হয়। কিন্তু যদি ওরা গায়ের জোরে ভোট করবে ভাবে, তাহলে আপনাদের বলছি ওরা যে ভাষা বোঝে ওদেরকে সেই ভাষায় উত্তর দিতে হবে। যেরকম পঞ্চায়েতে দিয়েছি, পঞ্চায়েতে ওরা ট্রেলার দেখেছে, লোকসভায় যেন গোটা সিনেমা দেখানো হয়, ওরা যে ভাষা বোঝে ওদেরকে সে ভাষায় উত্তর দিতে হবে। আর সেটা করতে গিয়ে ওদের দৌড় আপনাদের জানা আছে। তাহিরপুরে, নদিয়ার তাহিরপুরে আপনারা দেখেছেন, মিউনিসিপ্যালিটিতে হেরে গেল আমাদের কাছে, দুপুরবেলা হারলো, বিকেলবেলা তাহিরপুর থানার আইসি, তাহিরপুরের বিডিও সহ 21 জন সরকারি অফিসার ট্রান্সফার হয়ে গেল। গোটা বাংলা দেখলো তৃণমূল যেতে তৃণমূলের পতাকার জোরে নয়, তৃণমূলের কর্মীদের জোরে নয়, ওই বিডিও আইসি গুলোর জোরে। তাই এবারও চেষ্টা করবে গায়ের জোরে ভোট করাতে এসে মানুষের কাছে বাধা পেলে এবারও চেষ্টা করবে পুলিশকে দিয়ে 4টে ফালতু মামলা মোকদ্দমা করিয়ে 2 দিন থানায় টানাটানি করার। আপনাদের সবাইকে বলছি, তৃণমূলকে তৃণমূলের ভাষায় উত্তর দিতে গিয়ে
যা লড়াই করতে হয় যেভাবে বুঝে নিতে হয় বুঝে নিতে হবে। তার জন্য মামলা করুক, মোকদ্দমা করুক, কেস কামারি, পুলিশ কেস যা পারবে করবে। ওই নিয়ে ভাববেন না, ওই নিয়ে ঘাবড়াবেন না। জানবেন তৃণমূলের বিরুদ্ধে বুথে দাঁড়িয়ে লড়াই করতে গিয়ে কেস কামারি, মামলা মোকদ্দমা যা হবে বুঝে নেওয়ার দায়িত্ব আপনার নয়, বুঝে নেওয়ার দায়িত্ব পার্টির সিপিআইএম এর দায়িত্ব, বামফ্রন্টের দায়িত্ব। যাবতীয় কেস কামারি, মামলা মোকদ্দমা বুঝে নেওয়ার যা দায়িত্ব নেওয়ার আমরা নেব। এবং খালি আমাদের কমরেডদের নয়, আমাদের পার্টির কর্মীদের বাইরেও সাধারণ মানুষও তৃণমূলের বিরুদ্ধে এই লড়াইয়ে যারা যারা রুখে দাঁড়াবেন তাদের পাশে থেকে তাদের হয়ে যা বুঝে নেওয়ার, আইনি সাহায্য দেওয়ার সিপিআইএম সেই দায়িত্ব নেবে। দায়িত্ব আমাদের। নির্ভয়ে মাথা উঁচু করে ওই ক্রিমিনালগুলোর বিরুদ্ধে লড়তে হবে, মাথা উঁচু করে লোকসভায় লড়তে হবে এবং বাংলায় এই চোর দাঙ্গাবাজদের রাজত্ব শেষ করে জনগণের, নতুন করে জনগণের বিজয়ের মিছিল, এই মিছিল শুরু করতে হবে। 2024-এ শুরু হওয়া এই মিছিল 2026-এর দিকে হেঁটে যাবে। এই কথা বলে আপনাদের সবার কাছ থেকে আমাদের প্রার্থীদের জন্য এবং এই লড়াইয়ে আপনাদের ভালোবাসা, আশীর্বাদ, সমর্থন চেয়ে আমার কথা শেষ করতে সবাই ভালো থাকবেন। নমস্কার।